সাথী ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই সুস্থ স্বাভাবিক আছো। প্রস্তুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মিঠুন বিশ্বাস, তোমাদের মিঠুনদা, সকলকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে আজকে সম্পূর্ণ নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের টপিকই রয়েছে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি। আমরা এর আগে পশ্চিমবঙ্গের সম্বন্ধে জানার চেষ্টা করেছি। আজকে আমরা যেহেতু পশ্চিমবঙ্গের সিরিজ চলছে, তাই পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি সম্বন্ধে জানার চেষ্টা করব। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মতো করে শুরু করি। তোমরা সবাই আমার এই ক্লাসটাকে ফলো করতে শুরু করো। চলো তাহলে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, আমরা পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিটা কেমন একটু জেনে নেব। আমাদের যে পশ্চিমবঙ্গ তোমরা দেখতেই পাচ্ছ ম্যাপে রয়েছে, সেই পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি সাধারণত 3 ভাগে ভাগ করা যেতে পারে। কিভাবে আলোচনা করা যেতে পারে দেখো, আমি তার আগে একটু সূত্রপাত করার আগে দেখিয়ে দিচ্ছি। আমাদের পার্বত্য অঞ্চলও রয়েছে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিতে, আবার সমুদ্র সংলগ্ন অঞ্চলও রয়েছে, উপকূল অঞ্চল। আবার আমাদের পুরুলিয়া অঞ্চলে কি রয়েছে না, এখানে ধূসর মালভূমি অঞ্চলও রয়েছে। তাহলে আমাদের আবার দেখো আমাদের নদী উপত্যকা বা নদী সমভূমি, বিস্তৃত সমভূমিও রয়েছে। তাহলে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে আমরা কয়েকটা দিক আমরা দেখেই নিচ্ছি যে পার্বত্য অঞ্চল আছে, মালভূমি অঞ্চল আছে, উপকূল অঞ্চল আছে, সমভূমি অঞ্চল আছে। তাহলে এইভাবে আমরা দেখে ফেলার পরে এবার দেখে নেব যে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিক বিভাগ কয়টি ও কী কী। আমি ফার্স্ট বিভাগ করছি, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিক বিভাগ তোমরা দেখতে পাচ্ছ আমি বিভাগ বলে পয়েন্ট করেছি। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিক বিভাগকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি, কয় ভাগে? 3 ভাগে। ভূপ্রকৃতিকে 3 ভাগে ভাগ করা যায়। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে কয় ভাগে ভাগ করা যায়? কি কি করা যায়? যথা এক উত্তরের পার্বত্য অঞ্চল। আমরা দেখেছি এই শিলিগুড়ি বাদ দিয়ে এই উপরের এই যতটা টোটালটাই আমাদের উত্তরের পার্বত্য অঞ্চল। তাহলে আমরা দেখে নিই কী লিখব আমরা, উত্তরের পার্বত্য অঞ্চল। তাহলে আমরা একটা ভাগ পেলাম, উত্তরের পার্বত্য অঞ্চল। 2 নম্বর দেখি, আমরা দেখব এই যে পুরুলিয়ার এই অংশটাতে আছে মালভূমি অঞ্চল। তাহলে পশ্চিমে, এটা পশ্চিম দিকে আছে, লিখছি আমরা কি পশ্চিমের মালভূমি অঞ্চল। পশ্চিমের মালভূমি অঞ্চল। তারপরে 3 নম্বর কি করি আমরা, টোটালটা, এর উপকূল, এই টোটাল এরিয়া জুড়ে আমাদের কি আছে, টোটালটাই সমভূমি অঞ্চল রয়েছে। টোটালটাই, এটা সামুদ্রিক সংলগ্ন অঞ্চল, এটা নদী সংলগ্ন অঞ্চল। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাকিটা কি আছে, বিস্তৃত বিশাল অংশ জুড়ে সমভূমি রয়েছে। তাহলে কোথায়, দক্ষিণেও আছে আবার পূর্বে দেওয়া আছে। তাহলে দক্ষিণ পূর্বের 3 নম্বর দেখে হচ্ছে দক্ষিণ পূর্বের বিস্তৃত সমভূমি লিখে দিলাম আমি, বিস্তৃত সমভূমি অঞ্চল। তাহলে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে কয় ভাগে ভাগ করা যায় আমরা পেয়ে গেলাম। 1 উত্তরের পার্বত্য অঞ্চল, 2 পশ্চিমের মালভূমি অঞ্চল, 3 দক্ষিণ পূর্বের বিস্তৃত সমভূমি অঞ্চল। এই 3টে ভাগ আমরা ভূপ্রকৃতিক টপিকের মধ্যে পেয়ে যাব। এই 3টে ভাগ আমরা আলোচনা করব। তাহলে যেহেতু এই 3টে ভাগ এক একটা বিশাল ভাস্ট, মানে প্রচণ্ড অনেক বিষয়যুক্ত, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু এই এক একটা বিষয় এক একটা গভীর, আমরা 3টে ভাগ দেখে ফেলেছি। এবার এই এক একটা বিষয় সম্বন্ধে আমরা আলোচনা করে জানবো। তাহলে প্রথমেই জানবো আমরা উত্তরের পার্বত্য অঞ্চল। আমি বাকি দুটো তাহলে মুছে দিই। আজকে আমরা জানবো কি, আজকের টপিকে রয়েছে উত্তরের পার্বত্য অঞ্চল। তাহলে উত্তরের পার্বত্য অঞ্চল আমরা দেখে নিই কোনটুকু। আমরা দেখতে পাচ্ছি যে এই যে অংশটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। তাহলে আমি দেখে নিই অবস্থান উত্তরের। আমি কি করব, আমরা 1 নম্বরে আজকে শিখবো আমরা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। আজকে আমাদের টপিকে রেখেছি কি, উত্তরের পার্বত্য অঞ্চল, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে এবার ফার্স্ট দেখব অবস্থান।
অবস্থান আমরা প্রত্যেকটার ক্ষেত্রে একই রকমভাবে পয়েন্ট করে বেরোবো। তোমাদেরকে বলছি যে যে সমস্ত ভাই বোনেরা আমাদের নবম শ্রেণীর যে সমস্ত ভাই বোনেরা আর যারা আমাদের কম্বাইন্ডের জন্য তৈরি হচ্ছ তাদেরকে বলবো যে এইভাবেই এক একটা পয়েন্ট ধরে নিজেদেরকে পড়ার চেষ্টা করো, খুবই ইজি হবে, খুবই সহজ করে নিজেদের বিষয়টাকে আয়ত্ত করতে পারবা। তাহলে অবস্থান ফার্স্ট কোথায় আছে আমরা দেখব, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের বেশ কিছু অংশ জুড়ে রয়েছে, আমাদের জলপাইগুড়ির কিছু অংশ জুড়ে আমার পার্বত্য অঞ্চল রয়েছে। উপরের অংশটা কিন্তু আমি বলছি উপরের অংশটা, তাহলে কি কোন কোন অবস্থানে আছে, কোথায় আছে? দার্জিলিং, তোমরা দেখো দেখতে দেখতে হয়ে যাবে, দার্জিলিং, তাহলে কোথায় আছে? কালিম্পং। আচ্ছা এই দার্জিলিংয়ের এটা একটুখানি জায়গা যেটা মনে রাখবা যে দার্জিলিং টোটালটাই পার্বত্য অঞ্চল, শুধুমাত্র শিলিগুড়ি মহকুমা বাদে। আমি এখানে লিখছি শিলিগুড়ি মহকুমা বাদ, এটা বাদ দিলে যতটা হবে টোটালটা দার্জিলিংয়ের মধ্যে আছে। তাহলে দার্জিলিং, তারপরে কি পাবো আমরা? দার্জিলিংয়ের পরে পাবো কালিম্পং, তারপরে আমরা পাবো জলপাইগুড়ির উত্তরাংশ, জলপাইগুড়ির উত্তরাংশ, তারপরে পাবো আমরা আলিপুরদুয়ারেরও উত্তরাংশ, আলিপুরদুয়ারের উত্তরাংশ। তাহলে এই অবস্থান তোমরা দেখতে পাচ্ছ যে এই অবস্থানগুলোতে আমার উত্তরের পার্বত্য অঞ্চলটা রয়েছে। বোঝা গেল? এবার চলে আসবো যে উৎপত্তি, এই পার্বত্য অঞ্চলটা এইভাবেই পড়তে হয়। কোন সময় উৎপত্তি হচ্ছিল? উৎপত্তি আমরা 2 নম্বর পয়েন্ট করছি, এটা রোমান হরফে আমি 1 দিয়ে রাখছি, এটা 2 দিয়ে রাখছি, রোমান হরফে উৎপত্তি। তাহলে কোন সময় উৎপত্তি হয়েছিল? আমরা জানি 6 থেকে 7 কোটি বছর আগে, টারশিয়ারি যুগে। তাহলে কি লিখছি আমরা? 6 থেকে 7 কোটি বছর আগে। কোন যুগটা ছিল? টারশিয়ারি যুগ। টারশিয়ারি যুগে তৈরি হয়েছে, টারশিয়ারি যুগে এই টারশিয়ারি যুগ এই পার্বত্য অঞ্চলটা গঠিত হয়েছে। ওকে, এবার বলছে প্রকৃতি জানবো, এটা আমি মুছে দিচ্ছি উপরের অংশটা, তাহলে তোমরা দেখে নাও। তাহলে এটা কেমন পর্বত বা এর উচ্চতা কেমন? প্রকৃতি, আমরা প্রকৃতি জানার চেষ্টা করি। তাহলে প্রকৃতি পয়েন্ট করছি 3 দিয়ে, রোমান হরফে 3, প্রত্যেকটাই আমরা এইভাবেই পয়েন্ট করব। প্রকৃতি, এই পার্বত্য অঞ্চলটা কি প্রকৃতির? নবীন ভঙ্গিল পর্বত, নবীন ভঙ্গিল পর্বত, এটা প্রকৃতি। উচ্চতা কেমন? আমরা উচ্চতা জানি, 4 নম্বর দিয়ে জানবো উচ্চতা কত জানবো? আমরা জানি যে 600 মিটার থেকে 3000 মিটারের উপরে, 600 মিটার থেকে 3000 মিটার গড়ে এতটা উচ্চতা যুক্ত রয়েছে। তারপরে চলে আসবো যে গঠনটাও জেনে নিই 5 নম্বরে। গঠন কিভাবে গঠিত হয়েছে? না নিস, তারপরে হচ্ছে ডলোমাইট, তাহলে নিস দিয়ে তৈরি হচ্ছে, তারপরে মাইকাসিস্ট, ডলোমাইট ইত্যাদি দ্বারা এই পার্বত্য অঞ্চলটা গঠিত হচ্ছে। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা দেখে ফেলেছি। যে তোমরা একটু ভালো করে দেখে নাও অবস্থান কি? দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির উত্তরাংশ, আলিপুরদুয়ারের উত্তরাংশ,
উৎপত্তি কি পেলাম 6 থেকে 7 কোটি বছর আগে টারসিয়ারি যুগে তৈরি হয়েছে। তারপরে গেলাম প্রকৃতি কেমন, নবীন ভঙ্গিল পর্বত, উচ্চতা কেমন 6000 থেকে 3000 মিটারের 600 থেকে 3000 মিটারের পর্যন্ত, আর গঠন কেমন নিস মাইকা সিস্ট আর ডলোমাইট দ্বারা গঠিত। তাহলে আমরা এরও আবার বিভাগ আছে, সেই বিভাগটা একটু জানার চেষ্টা করব। আমরা মুছে দিই, তাহলে এই কটা পয়েন্ট আমি মুছে দিচ্ছি। উত্তরের পার্বত্য অঞ্চল জানছি, কিন্তু আমরা তোমাদেরকে বলবো যে তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। তাহলে 6 নম্বর পয়েন্টে যাব। আমার কি 6 নম্বর পয়েন্টে যাব যে বিভাগ 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 এই উত্তরের পার্বত্য অঞ্চলের আবার দুটো ভাগে ভাগ রয়েছে, দুটি বিভাগ হচ্ছে দুটি। কি কি? এক হচ্ছে তিস্তার পূর্ব অংশ, তিস্তা নদী এখান দিয়ে প্রবাহিত হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ তিস্তা নদী এখান দিয়ে প্রবাহিত হচ্ছে, তিস্তা নদী দিকে প্রবাহিত হয়ে এখানে। তাহলে এই তিস্তা নদী উত্তরের পার্বত্য অঞ্চল মানে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলকে দুটি ভাগে ভাগ করেছে। এক আমি এটাকে ক খ করে দিচ্ছি। ক কি হবে? তিস্তার পূর্বাংশ, তিস্তার পশ্চিমাংশ আগে লিখছি, পশ্চিমাংশ। খ তিস্তার পূর্বাংশ। তাহলে তিস্তা নদী কি করেছে? তিস্তা নদী পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলকে সমান দুই ভাগে ভাগ করে দিয়েছে। এটা হচ্ছে তিস্তার পূর্বাংশ, এই পশ্চিমাংশ, আর এটা হচ্ছে তিস্তার পশ্চিমাংশ। তাহলে বোঝা গেল তিস্তার পূর্বাংশ। আচ্ছা, তিস্তার পূর্বাংশের নাম হচ্ছে তরাই অঞ্চল, তরাই, এটার নাম হচ্ছে তরাই। আর পূর্বাংশের নাম হচ্ছে ডুয়ার্স, পূর্বাংশের নাম ডুয়ার্স। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? তারপরে দেখো এবার তাহলে এক এক করে আমরা তিস্তার পূর্বাংশটা দেখে নিই। আমি এখানে সাব পয়েন্টে তুলে নিয়ে আসছি ক হিসাবে। তিস্তার পশ্চিমাংশ আগে করব, সরি, পশ্চিমাংশ। তাহলে তিস্তার পশ্চিমাংশ সম্বন্ধে কী কী পারবো? এখানে কয়টা শৈলশিরা আছে সেটা জানবো, আর কি সর্বোচ্চ বা কয়টা শৃঙ্গ আছে সেগুলো আমরা জানার চেষ্টা করবো। তাহলে এটাকে বুঝে দিচ্ছি। তাহলে তিস্তার পূর্বাংশ, আচ্ছা তিস্তার পূর্বাংশ তোমরা দেখতে পাচ্ছ আমরা যে নেপাল রয়েছে, আর নেপাল আর দার্জিলিংয়ের এই যে সীমারেখা বরাবর এখানে একটা পর্বতশ্রেণী আছে বা শৈলশিরা আছে যার নাম শৃঙ্গলীলা। তাহলে এখানে কি পাচ্ছি? তিস্তার পূর্বাংশে দুটো শৈলশিরা আছে, তিস্তার পশ্চিমাংশে দুটো শৈলশিরা আছে। কি কি? এক, দুটি শৈলশিরা। তাহলে এখানে আমি অ আ করে দিচ্ছি, অ আদি করছি। শৈলশিরা দুটি, শৈলশিরা আছে। কি কি সেগুলো? যথা এক হচ্ছে দার্জিলিং শৃঙ্গলীলা শৈলশিরা, কি ডাইরেক্ট ABC করে দিলাম, শৃঙ্গলীলা। শৃঙ্গলীলা বানানো হচ্ছে এই রকম, শৃঙ্গলীলা শৈলশিরা। শৃঙ্গলীলা শৈলশিরা ও বি হিসাবে দেখাবো আমরা দার্জিলিং শৈলশিরা, দার্জিলিং শৈলশিরা। তাহলে একটা এইখানে শৃঙ্গলীলা শৈলশিরা, আরেকটা আছে হচ্ছে এখান দিয়ে দার্জিলিং শৈলশিরা। তাহলে দুটো শৈলশিরা রয়েছে এখানে, একটা তাহলে দেখো এইবার এর সম্বন্ধে বলি। শৃঙ্গলীলা শৈলশিরা সম্বন্ধে একটু বলে রাখি যে শৃঙ্গলীলা শৈলশিরা সম্বন্ধে আমি এখানে লিখছি, যেটা খুব গুরুত্বপূর্ণ, চাকরি পরীক্ষায় বিভিন্ন সময় এসে থাকে, এমনকি স্কুলে যে পরীক্ষাগুলো হয় 9-এর বা 10-এর সেখানেও থেকে থাকে। তোমাকে একটা প্রশ্ন করে দেয় যে বারবারই দেখা যায় কোশ্চেনটা, যে পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে কে? তোমরা দেখতেই পাচ্ছ এটা শৃঙ্গলীলা শৈলশিরা। তাহলে প্রথম কী করে শৃঙ্গলীলা শৈলশিরা কী করেছে? নেপাল থেকে
নেপাল থেকে ওয়েস্ট বেঙ্গলকে পৃথক করেছে কে? এই সিঙ্গালীলা শৈলশিরা। সিঙ্গালীলা, আমি এটুকু লিখে রাখলাম, সিঙ্গালীলা শৈলশিরা তো অবশ্যই তোমরা জানো, সিঙ্গালীলা শৈলশিরা। তারপরে কিছু ট্রিক্স আমরা কিছু শর্ট কোশ্চেন হিসাবে দেখে নেব যে সিঙ্গালীলা শৈলশিরা দেখলাম আমরা, এই সিঙ্গালীলা শৈলশিরাতে আমরা কয়েকটা পর্বতশৃঙ্গ পেয়ে যাব। আমরা এখানে 4টে পর্বতশৃঙ্গ পাবো, সিঙ্গালীলাতেই পাবো 4টে। সিঙ্গালীলাতে আমি লিখে দিচ্ছি, সিঙ্গালীলাতে 4টি কি আছে? পর্বতশৃঙ্গ আছে। নামগুলো বলি এক এক করে, যথা কি কি? এক, আমি উপর থেকে মানে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইভাবে নামছি, তাহলে 4টে পরপর নামবো, মানে ছোট থেকে বড়, বড় থেকে নিচে নামবো। সবার উপরে আছে হচ্ছে সান্দাকফু, যেটাকে বলা হয় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। কোন শৈলশিরাতে আছে? সিঙ্গালীলা শৈলশিরাতে অবস্থিত সান্দাকফু। তারপরে সর্বোচ্চ, এটাই সর্বোচ্চ। ওকে, 2 নম্বর হচ্ছে ফালুট। 2 নম্বরে পাবো আমরা ফালুট, মানে দ্বিতীয় র্যাঙ্কে রয়েছে। 3 নম্বর পাবো হচ্ছে সবরগ্রাম। এবার মনে আছে সব কিছুই, সবরগ্রাম। 4 নম্বরে পাবো আমরা টাংলু। তাহলে সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে আমরা শৈলশিরাতে আমরা দেখব 4টে পর্বতশৃঙ্গ আছে। কে? 1 সান্দাকফু, 2 ফালুট, 3 সবরগ্রাম, 4 টাংলু। এই 4টে রয়েছে। তোমরা জানো যে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পশ্চিমবঙ্গের সান্দাকফু। এটা কোথায় অবস্থিত? না, সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে অবস্থিত। তাহলে চলে আসবো যে এবার দার্জিলিং শৈলশিরাতে চলে যাব। তাহলে আমরা এই সিঙ্গালীলা সম্বন্ধে জানলাম, এবার চলে যাবো দার্জিলিং শৈলশিরা। ঠিক তার পরেরটাতেই আছে দার্জিলিং শৈলশিরা। তাহলে এখানে কি পাবো? না, এখানে আমরা দার্জিলিং শৈলশিরাতে 2টি পর্বত পাবো। দার্জিলিং শৈলশিরা এখানে লিখছি আমি, দার্জিলিং শৈলশিরা। এর সম্বন্ধে কি জানবো? দার্জিলিং শৈলশিরার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে টাইগার হিল। এর সর্বোচ্চ শৃঙ্গ দার্জিলিং শৈলশিরার, হ্যাঁ, শৃঙ্গ হচ্ছে টাইগার হিল। এই টাইগার হিল থেকেই আমাদের কি দেখা যায়? এই টাইগার হিল থেকেই আমাদের মাউন্ট এভারেস্টের শৃঙ্গ দেখা যায় বা চূড়া দেখা যায় এই টাইগার হিল থেকে। এটাও কোশ্চেনে আসে। তাহলে সর্বোচ্চ শৃঙ্গ কি পেলাম? টাইগার হিল। এবার পাবো আমরা কি, যে এখানে এই দার্জিলিং শৈলশিরাতে এখানেই আছে ঘুম যে রেলওয়ে স্টেশন, সেটা এই দার্জিলিং শৈলশিরাতেই অবস্থিত। তাহলে পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে স্টেশনের একটা তকমা পেয়েছে এই ঘুম, সেটাও দার্জিলিং শৈলশিরাতে অবস্থিত। তারপরে চলে আসবো আমরা তিস্তার পূর্বাংশ। আমরা দেখেছিলাম তিস্তা নদীর পশ্চিমাংশ, আমরা দেখে নিলাম তিস্তা নদীর পশ্চিমাংশ। আর এবার চলে যাব আমাদের তিস্তা নদীর পূর্বাংশ। চলো, তাহলে এ পর্যন্ত যারা দেখেছো অবশ্যই আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তোমরা পরের অংশটুকু দেখো, তিস্তার পূর্বাংশ। এবার কোনটুকু দেখাবো? আমরা তিস্তার এই অংশটা দেখেছি,
এই অংশটা দেখা হয়ে গেছে আমাদের, তিস্তার পশ্চিমাংশ। এবার ওই অংশে যাব, এবার আমরা ওই পাশের অংশে যাব। তাহলে ওখানে কোন কোন অবস্থানে রয়েছে? তিস্তার পশ্চিমাংশ, নাম্বারটা আমি ঠিক ভুলে গেছি। তাহলে তিস্তার কত হবে? পূর্বাংশ। তিস্তার পূর্বাংশ জানবো। তাহলে এ পর্যন্ত আশা করা যায় তিস্তার পশ্চিমাংশ আমরা সব কিছু দেখে নিয়েছি। এবার এরও অবস্থানটা জানবো একই রকমভাবে। এটা কোথায় আছে? এটা কোথায় আছে? এটা কালিম্পং, তারপরে এই পশ্চিমাংশে রয়েছে। অবস্থানটা আমরা জেনে নেব। কালিম্পংয়ে আছে, জলপাইগুড়ির উত্তরাংশে পড়েছে, আলিপুরদুয়ারের অংশের মধ্যে পড়েছে, যেহেতু পূর্বাংশে রয়েছে। তারপরে চলে আসবো অবস্থানের পরে। এখানে জাস্ট কয়েকটা জেনে যাব আমরা। এখানে দুটি শৈলশিরা আছে, আমি এক এক করে জাস্ট ঠিক করে বেরিয়ে যাচ্ছি। দুটি শৈলশিরা আছে, কি কি সেগুলো? এক হচ্ছে দূরবীনধারা, আর দুই হচ্ছে চোলা। দূরবীনধারা শৈলশিরা আর চোলা শৈলশিরা, দুটো আমরা পেয়ে গেছি। এই দূরবীনধারা শৈলশিরার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ঋষিলা। দূরবীনধারা, আমি এখানে আবার একটা স্টার দিয়ে লিখে দিচ্ছি, দূরবীনধারা শৈলশিরার সর্বোচ্চ শৃঙ্গ ঋষিলা, হলো ঋষিলা, যা সমগ্র তিস্তার পূর্বাংশের সর্বোচ্চ শৃঙ্গ। যা তিস্তার, এটাকে লিখে তিস্তার পূর্বাংশের সর্বোচ্চ শৃঙ্গ। এটুকু লিখে রাখছি আমরা। ঋষিলা পেয়ে গেলাম। তারপরে এখানে তেমন আর বড় বৃহৎ পর্বত পাওয়া যায় না, কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র পাহাড় পাওয়া যায়, যেমন বক্সা জয়ন্তী পাহাড় আছে এই অংশে। আর কি আছে এখানে? আর এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে বক্সা গিরিপথ আছে। বক্সা গিরিপথ আছে এই অংশে আছে। এভাবেই আমরা, আর সেভাবে কিছু এখানে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নেই। এইটুকুই তোমরা ভালোভাবে জানো